क्या हमारा हिंदू होना इतना बड़ा गुनाह है? गुनाह नहीं, गर्व है हमें हिंदू होने पर। তো বন্ধুরা, আজ আমি এমন এক সেনসিটিভ মুভির গল্প এক্সপ্লেন করতে যাচ্ছি, যার গল্প শুনে আর দেখে আপনাদের আত্মা পর্যন্ত কেঁপে উঠবে। হ্যাঁ বন্ধুরা, এই কারণেই এই মুভিকে ঘিরে বিতর্কও হয়েছিল। একে থিয়েটারে রিলিজ করতে দেওয়া হচ্ছিল না, কারণ কোথাও না কোথাও এই মুভি সবার সামনে বাংলাদেশ নিয়ে ভারতের মিথ্যাচার তুলে ধরছিল। মুভির নাম হলো দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল। গল্পের শুরুতে আমাদের দেখানো হয় বাংলাদেশে ঘটে যাওয়া দাঙ্গার দৃশ্য, যেখানে কিছু হিন্দুকে হত্যা করা হচ্ছিল এবং তাদের বোন বেটিদের জোর করে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানে আমরা এক মেয়েকে দেখি, যার নাম সুহাসিনী, যা বাংলা বই থেকে কপি করা। সে কিছু মেয়ের সঙ্গে লুকিয়েছিল। সে বলছিল, এই দাঙ্গায় আমার পুরো পরিবার শেষ হয়ে গেছে। তখন আরেক মেয়ে বলে, হিন্দু হওয়া কি এত বড় গুনাহ? এটা শুনে সুহানি বলে, যেখানে দেশ শরীয়তের আইন আর মৌলবীদের হাতে চলে, সেখানে আর কি আশা করা যায়? ভাই, আপনাদের কাছে প্রশ্ন, বাংলাদেশ কি শরিয়া আইনে চলে? এক মেয়ে জিজ্ঞেস করে, সে এজেন্ট কোথায় গেল, যে আমাদের ইন্ডিয়া নিয়ে যাওয়ার কথা বলেছিল? সে কবে আসবে? সেই এজেন্ট, যে আমাদের ইন্ডিয়া নিয়ে যাবে। ঠিক তখনই সেই এজেন্ট এসে যায় এবং বলে, তোমরা প্রস্তুত হও, 2 দিনের মধ্যে তোমাদের ইন্ডিয়া পৌঁছে দেওয়া হবে, কিন্তু এর জন্য কিছু টাকা লাগবে। 100 জন মেয়ে তাদের গয়না আর জমা পুঁজি বের করে এজেন্টকে দিয়ে দেয়। 2 দিন পর এজেন্ট সুহাসিনী আর বাকিদের এক মুসলিম ডিলারের হাতে তুলে দেয় এবং নিজে সরে যায়। এখন দায়িত্ব ওই ডিলারের। ডিলার বলে, আমাদের এক জঙ্গলে যেতে হবে, যেখানে বন্য জন্তুর ভয় আছে। জীবনের দায়িত্ব তোমাদের নিজেদের। ওদের মধ্যে কেউ বার্মা থেকে এসেছে, কেউ বাংলাদেশ থেকে। সবার উদ্দেশ্য ভারতের পশ্চিমবঙ্গে প্রবেশ করা। এরপর গল্প এগোয়। সবাই নৌকায় উঠে ইন্ডিয়ার দিকে রওনা হয়। ঠিক তখনই এজেন্ট এক ছোট্ট বাচ্চাকে তুলে নিয়ে পালায়। তার মা চিৎকার করে বলে, আমার বাচ্চাকে ছেড়ে দাও। এজেন্ট বলে, একে আমি আমার বউ বানাবো। অসহায় মা কেবল তাকিয়ে থাকে। পরের দিন তারা বাংলার বর্ডারে পৌঁছায়। সেখানে কিছু কট্টরপন্থী লোকের সঙ্গে দেখা হয়। তাদের একজন বলে, ইন্ডিয়ায় আপনাদের স্বাগত। আমরা জানি, আপনারা বার্মা থেকে এসেছেন, আর বাংলাদেশও আপনাদের গ্রহণ করেনি, কিন্তু এখানে সরকার আপনাদের জায়গা দেবে এবং দেখাশোনা করবে। তাদের লিডার সি খান বলে, তোমাদের আত্মীয় স্বজন ও ভাইদেরও এখানে ডেকে আনো। আমাদের সংখ্যা বাড়বে এবং একদিন আমরা এই জমিতে রাজ করব। আসলে তারা অবৈধভাবে ইন্ডিয়ায় অনুপ্রবেশ করায়। যদি কেউ হিন্দু হয় তবে বলে, আমরা সাহায্য করব, তবে তার বদলে তোমাকে ধর্ম পরিবর্তন করতে হবে। যখন শেখ খান এসব বুঝিয়ে বলছিল, তখন সেই মহিলা সামনে আসে, যার বাচ্চাকে রাতে তুলে নেওয়া হয়েছিল। সে ঝগড়া করতে থাকে, চিৎকার করে, আমার বাচ্চা ফেরত দাও, এবং পেছনে থেকে সেই লোককে লাথি মারে। সি খান তাকে মারতে এগিয়ে যায়, কিন্তু সুহাসিনী সামনে এসে তার প্রাণ ভিক্ষা করতে থাকে। রাত হয়, সবাইকে ক্যাম্পে থাকার জন্য বলা হয়। কিন্তু সি খান আর গাজী বলে, ওই মহিলাকে শিক্ষা দিতে হবে। তারা তার কাছে যায়। আবার সুহাসিনী সামনে এসে তাকে বাঁচানোর চেষ্টা করে। সি খান বলে, যদি তুমি হিন্দু ধর্ম ছেড়ে মুসলিম হয়ে যাও তবে আমরা তোমাকে ছেড়ে দেব। কিন্তু কেউ রাজি হয় না। তখন সে বলে, কাফেরকে হত্যা করা জান্নাতের রাস্তা। ঠিক তখনই এক মেয়ে রেগে বলে, কাউকে মেরে যদি জান্নাত মেলে, তবে আমি এমন জান্নাতে যাব কিভাবে? এটা শুনে সি খান তাকে গুলি করে মেরে ফেলে। মেয়েটি সেখানেই মারা যায়। তারপর সেই মহিলাকে ক্যাম্পে নিয়ে গিয়ে জোর করে দর্শন করা হয় এবং শেষে তাকেও হত্যা করা হয়। পরের দিন আমরা কিছু সরকারি লোককে দেখি, যারা মুসলমানদের জন্য আসে এবং রেশন কার্ড বানাতে সাহায্য করছিল। তখন এক হিন্দু মেয়ে ক্যাম্প থেকে বেরিয়ে এসে বলে, আমি ধর্ম পরিবর্তন করতে রাজি। এটা শুনে সি খান আর তার লোকেরা খুশি হয়ে যায়। তখনই তার ইসলাম কবুল করানো হয় এবং নিকাহ পড়িয়ে দেওয়া হয়। এরপর তার নামে সরকারি কাগজপত্র বানিয়ে দেওয়া হয়। সবাই আনন্দে ডুবে ছিল। তখনই সুহাসিনী সুযোগ নিয়ে এক ছোট্ট বাচ্চাকে নিয়ে পালিয়ে যায়। পালাতে পালাতে পথে বাচ্চার তৃষ্ণা পায়। সুহাসিনী পানি আনতে যায়, কিন্তু ততক্ষণে এক কট্টর লোক সেই বাচ্চাকে গুলি করে মেরে ফেলে। সুহাসিনী প্রাণ বাঁচিয়ে সেখান থেকে দৌড় দেয়। তখন তার পথে দেখা হয় প্রতীক নামের এক ছেলের সঙ্গে, যে বৈদ পুরাণের বই ছাপায় এবং তখন সুন্দরবন নিয়ে বই লিখতে এসেছিল। ধীরে ধীরে সুহাসিনীর তার উপর ভরসা জন্মায়। প্রতীক তাকে পরের দিন শহরে নিয়ে আসে। সেখানে সুহাসিনী জানায়, বাংলাদেশে দাঙ্গায় কিভাবে তার পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে। প্রতীক জানায়, তাদের জেলা আগে বাংলাদেশের অধীনে ছিল এবং মুসলিম জনসংখ্যা বেশি হওয়ায় দাঙ্গা সাধারণ ব্যাপার ছিল। সেই দাঙ্গায় তারও পরিবার শেষ হয়ে যায়। তাই সে আর সেখানে থাকতে চায় না এবং দিল্লি যেতে চাচ্ছিল। তখন সুহাসিনী বলে, আমাকেও দিল্লি নিয়ে চল, হয়তো সেখানে নিরাপদ থাকব। কিন্তু প্রতীক বোঝায়, তুমি এখন বাংলাদেশ থেকে এসেছো এবং তোমার কাছে কোনো আইডি বা প্রমাণ নেই। এমন অবস্থায় দিল্লি যাওয়া সহজ নয়। সুহাসিনী জানায়, বর্ডারে কিছু সরকারি লোক আধার আর রেশন কার্ড বানাচ্ছিল। প্রতীক বলে, ওসব সব পলিটিক্সের অংশ, ভোট ব্যাংকের জন্য করা হয়।
তখন সুহাসিনী বলে, কিন্তু সরকার তো বাইরে থেকে আসা হিন্দু সংখ্যালঘুদের জন্য আইন করেছে। প্রতীক জবাব দেয়, কিন্তু সেই আইন এখানে স্টেট গভর্নমেন্টে কার্যকর নয়। এটা শুনে সুহাসিনী ভাবনায় পড়ে যায়, এ কেমন দেশ। পরের দৃশ্যে দেখা যায় প্রতীক এক দরগার বাইরে দাঁড়িয়ে কাউকে ভাইজান বলে ডাকছে। তখন ফাঁস হয়, প্রতীক আসলে মুসলিম এবং তার আসল নাম আতিক খান। তার ভাই মাহমুদ এক নেতা, যে তার সম্প্রদায়কে বলে, যত বেশি জনসংখ্যা বাড়বে তত ভোট মিলবে, আর বিরোধী দলের লোকদের কোনোভাবেই ভোট দিতে দেওয়া যাবে না। এরপর দৃশ্য কাটে। সুহাসিনী মন্দিরে যেতে চায়, প্রতীক তাকে এক মন্দিরে নিয়ে যায়। সেখানে এক পুরোহিত মুসলিম ধর্মের কথা বলছিল। এটা দেখে সুহাসিনী চুপচাপ মন্দির থেকে বেরিয়ে যায়। এরপর মুহাম্মদকে দেখানো হয়, যে প্রজ্ঞা নামে এক রিপোর্টার সম্পর্কে কথা বলছিল, যে দিল্লি থেকে এসেছিল। ঠিক তখনই আমরা প্রজ্ঞা আর তার ক্যামেরাম্যানকে দেখতে পাই। মহম্মুদের লোকেরা রাস্তায় তাদের আটকে দেয়। ভিড়ের মধ্যে কিছু লোক বলে, এই মিডিয়ার লোকদের এখানে ঢুকতে দেব না, এবং তারপর সেই মহিলা রিপোর্টারের কাপড় ছিঁড়ে ফেলে আর তার কোমরে কিছু লিখে দেয়। তখন ভিড়ের মধ্যে থেকে এক ছেলে বেরিয়ে আসে আর বোমা দেখিয়ে সবাইকে ভয় দেখিয়ে সরিয়ে দেয়, যার ফলে তাদের প্রাণ বাঁচে। এরপর প্রতীকের বাড়ির এক দাসী সুহাসিনীর সঙ্গে দেখা করে। সে তাকে এক মসজিদে নিয়ে যায় আর সেখানে নিজের মাঝহাবের ভালো ভালো কথা বলতে শুরু করে, যাতে সুহাসিনীও ধর্ম পরিবর্তনে রাজি হয়। রোজা নামের সেই দাসী ধীরে ধীরে সুহাসিনীর ব্রেনওয়াশ করতে থাকে, যাতে সে ইসলাম গ্রহণ করে। সে তাকে জাকির নাইকের ভিডিও দেখায়, কিন্তু একদিন সুশনী তার সঙ্গে বাইরে ঘুরতে চলে যায়। এটা দেখে প্রতীক রেগে রোজার ওপর চিৎকার করে। তারপর একদিন প্রতীক এক বই প্রকাশনার অনুষ্ঠানে যায়। সেখানে সে সুশনীকে জানায়, সে ধর্মীয় বই ছাপিয়ে মানুষের কাছে পৌঁছে দেয়। এটা শুনে সুশনীর ভালো লাগে আর সে তার ওপর আরও বেশি ভরসা করতে থাকে। কিছুদিন পর প্রতীক বলে, তুমি আমাকে বিয়ে করে নাও। এতে তুমি ভারতের নাগরিকত্ব পেয়ে যাবে এবং সহজেই দিল্লি যেতে পারবে। পরের দিন সে বিয়ে সংক্রান্ত সব কাগজপত্র নিয়ে আসে। কাগজে সই করার সময় সুহাসিনী স্পষ্টভাবে বলে, এই বিয়েটা শুধু দেখানোর জন্য। দিল্লি পৌঁছানোর পর এর কোনো মানে থাকবে না, কারণ সেখানে গিয়ে আমি সেই সব হিন্দু সংখ্যালঘুদের কণ্ঠস্বর হব, যাদের বাংলাদেশে জোর করে ধর্মান্তরিত করা হয়েছে। ঠিক তখনই সুশনী বাড়ি থেকে বাইরে দেখে, আবার দাঙ্গা শুরু হয়ে গেছে। অনেক নিরীহ মানুষ মারা যাচ্ছে। প্রতীক বলে, মুসলিম পার্টি নির্বাচন জিতে গেছে আর যারা এদের ভোট দিয়েছে, তাদের টার্গেট করা হচ্ছে। এটা দেখে সুহাসিনী ভয় পায় এবং পরের দিন সে রিপোর্টার প্রজ্ঞার সঙ্গে দেখা করে। সে তাকে নিজের পুরো কাহিনী শোনায় এবং প্রজ্ঞা তার বক্তব্য রেকর্ড করে নেয়। বাড়ি ফিরে দেখে প্রতীক নেশায় আছে এবং তার ওপর জোর করতে চায়। তখন সুহাসিনী স্পষ্ট বলে, আমাদের বিয়ে শুধু কাগজে কলমে। আমার কাছে আসার চেষ্টা করো না। পরের দিন প্রতীক তার ভাই মহম্মুদের কাছে যায়। সেখানে এক মৌলভীও তাকে বলে, তুই কি ওই মেয়ের প্রেমে পাগল হয়ে গেছিস? তাড়াতাড়ি তাকে শেষ করে দে, নইলে সে আমাদের জন্য বিপদ হয়ে উঠবে। অন্যদিকে, এলাকায় শরিয়ার আইন কার্যকর করা হয়। এর অনুযায়ী, মেয়েরা পর্দার আড়ালে থাকবে। টিভি, মোবাইল, গান সব হারাম হবে। যে এই আইন মানবে না তাকে শাস্তি দেওয়া হবে। এটা শুনে সুশনী রোজাকে জিজ্ঞেস করে, এ কেমন আইন? রোজা জবাব দেয়, আমাদের মাঝহাবে এমনই হয়। তারপর নিজের দুঃখের গল্প বলে, সে বলে, একবার আমি আমার দেবরের সঙ্গে বাইরে গিয়েছিলাম। এতে আমার স্বামী আমাকে তালাক দেয়। তারপর মৌলভী বলে, যদি আবার স্বামীর সঙ্গে নিকাহ করতে চাও তবে আগে আমার সঙ্গে হালালা করতে হবে। হালালার পরই আমরা তোকে আবার বৈধ করে দেব। তখন আমার স্বামী রাজি হয় এবং মৌলভী জোর করে আমার সঙ্গে সম্পর্ক করে। এরপর আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে ফেলে এবং আমাকে তালাক দিয়ে দাসী বানিয়ে দেয়। রোজার এই দুঃখের কাহিনী শুনে সুহাসিনীর চোখে জল চলে আসে। পরের দিন সে আবার প্রজ্ঞার সঙ্গে দেখা করে এবং বলে, আমি তোমার সঙ্গে দিল্লি যেতে চাই। প্রজ্ঞা জবাব দেয়, ঠিক আছে, কাল সকালেই স্টেশনে দেখা হবে। সময়মতো চলে এসো। রাস্তায় সুহাসিনীর দেখা হয় সেই মেয়ের সঙ্গে, যে ইসলাম গ্রহণ করেছিল। কিন্তু এখন তার স্বামী তাকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। সে এখন ভিক্ষা করতে বাধ্য। সুহানি বলে, তোমার সঙ্গে এমনটাই হওয়ার কথা ছিল। ঠিক তখনই রোজার ফোন আসে এবং সে সুশনীকে পুরো সত্যিটা বলে দেয়। বাড়ি ফিরে সুহাসিনী প্রতীককে বলে, আমি সব জেনে গেছি। তুই আতিক খান হয়েও প্রতীক সেজে আমাকে ধোঁকা দিয়েছিস, কিন্তু এখন তোমার মিথ্যার শেষ হবে। এতটা বলেই সুশনী তাকে গুলি করে মেরে ফেলে। আতিকের মৃত্যুর পর পরের সকালেই যখন সে স্টেশনে পৌঁছায়, মহম্মুদের লোকেরা তাকে ধরে ফেলে। তখনই সেই বোমাওয়ালা ছেলেটি তাকে বাঁচাতে আসে, কিন্তু তারা তাকেও মেরে ফেলে। সুশনীকে তুলে এক অন্ধকার কারাগারে বন্দি করে ফেলা হয়। অন্যদিকে, প্রজ্ঞা ফোন করলে কোনো উত্তর পায় না। এরপর সে দিল্লি পৌঁছায় এবং টিভি চ্যানেলে সুশনীর রেকর্ড করা বক্তব্য দেখানো হয়। সেখানে সুশনী নিজের সঙ্গে হওয়া নির্যাতন এবং বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর চলা অত্যাচারের কথা খোলাখুলি বলে। এদিকে যখন এই খবর মহম্মুদের কাছে পৌঁছায়, তখন সে রেগে গিয়ে সুহাসিনীর ওপর চাপ দেয় যেন সে ইসলাম কবুল করে।
মৌলভী জোর করে তাকে 3বার ইসলাম কবুল করানোর চেষ্টা করে, কিন্তু প্রতিবার সুহাসিনী জোরে বলে ওঠে, হর হর মহাদেব। শেষমেশ মৌলভী রেগে গিয়ে তার মাথা কেটে ফেলে এবং এখানেই সুহাসিনীর মর্মান্তিক গল্প শেষ হয়ে যায়। ভারতে বাংলাদেশ নিয়ে কতটা মিথ্যাচার করা হয় তার একটি নমুনা এই মুভি। কিন্তু বন্ধুরা, এই গল্প শুধু সুহাসিনীর নয়, বরং সেই সব হিন্দু সংখ্যালঘুদের গল্প, যারা একইভাবে নির্যাতনের শিকার হয়। আর শুধু হিন্দুই নয়, পৃথিবীর অনেক জায়গায় মুসলিম সংখ্যালঘুরাও জুলুমের শিকার হয়। যেমন পাকিস্তানে কিছু পুলিশ ব্যবস্থা আর সরকার নিজেদের মানুষকেই নির্যাতন করে। তো বন্ধুরা, এই ছিল দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল এর গল্প। আশা করি আপনাদের এই সিনেমার গল্প দারুণ লেগেছে। তাই কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে এই সিনেমার গল্প আর নিজের মতামত শেয়ার করবেন। তো দেখা হবে বন্ধুরা আরেকটি চমৎকার